গিন্নি, আরে গিন্নি, তুমি গেলে কোথায়? এদিকে একবার এসো তো। কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। আমার কারখানায় দুর্ঘটনা ঘটেছে। কি বলছো এসব? কিভাবে দুর্ঘটনা ঘটলো? কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কারো কোনো ক্ষতি হয়নি তো? হয়েছে হয়েছে, কমলেশ গুরুতর আহত হয়েছে। ওকে হাসপাতালে নেওয়া হয়েছে। খারাপ কিছু হবে না তো আবার? খারাপ কিছু হবে কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে ওর ডান হাত অচল হয়ে যাবে। ডান হাত অচল হবে কেন? ডান হাতেই দুর্ঘটনা ঘটেছে। এখন কি হয় কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না গো, তুমি ওর একটু খোঁজ খবর নিও, বুঝলে? তা তো নিতেই হবে, আমার কারখানায় দুর্ঘটনা হয়েছে বলে কথা। হ্যাঁ, ওকে একটু ভালো ডাক্তার দেখিয়ে দেখো ভালো করা যায় কিনা। বেচারার সাথে কি যে হয়ে গেল। কমলেশ খুবই ভালো মানুষ ছিল, ওর সাথে যে কেন দুর্ঘটনা ঘটতে গেল কে জানে। তুমি একটু নিয়ম করে ওর খোঁজ খবর নিও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আবার যাচ্ছি। কি অবস্থা কমলেশ? ওর শরীর এখন কেমন আছে? এখন মোটামুটি ভালোই আছে, তবে ডান হাত অচল হয়ে গেল। ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না। এটা আমি তখনই ভেবেছিলাম, তবুও আশা রেখেছিলাম যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কি আর করব বলো? তা হঠাৎ এইখানে কি মনে করে? এখন তো মোটামুটি সুস্থ হয়ে গেছি, তাই কাজে চলে এসেছি। কাজে? তুমি এক হাত দিয়ে কিভাবে কাজ করবে? তোমার ডান হাতটা তো অচল হয়ে গেছে। তাতে কি হয়েছে, আমি ঠিক কাজ করতে পারবো। না না, তুমি কাজ করতে পারবে না। তাছাড়া আমরা লোক নিয়ে নিয়েছি। আমাকে জিজ্ঞেস না করেই তোমরা লোক নিয়ে নিয়েছো, এটা কেমন হলো? কিছু মনে করো না ভাই, তুমি তো জানোই এখানে খাটনি কেমন। এখানে এক হাত দিয়ে কিছুই হবে না। তোমার এখানে কাজ করতে গিয়েই তো আমার এই ডান হাত অচল হয়, আর সেই তুমি আমার সাথে এমন করলে। আমি তো আর বলিনি তোমাকে দুর্ঘটনা ঘটাতে, তুমি নিজেই দুর্ঘটনা ঘটিয়েছো। এখানে আমার কি দোষ? কারো কোনো দোষ নেই, সবই আমার কপালের দোষ। আচ্ছা, আজকে আমি চলি। নাও, খেয়ে নাও এখন। কি তরকারি করেছিস আজকে? ঘরে তো রান্না করার কিছুই নেই বাবা, মাঠ থেকে কিছু শাক তুলে এনেছি, সেটাই রান্না করলাম। তোর অনেক কষ্ট হচ্ছে তাই না? আমি কাজ খুঁজছি, কিন্তু এই এক হাতের জন্য কেউ কাজ দিচ্ছে না। চিন্তা করো না বাবা, কিছু না কিছু একটা উপায় ঠিক বের হবেই। আর উপায়? আমি ভেবেছি আমি ভিক্ষা করব, বুঝলি? কাজ তো পাচ্ছি না, ভিক্ষা তো অবশ্যই পাবো। কি বলছো তুমি বাবা? তুমি ভিক্ষে করবে? এটা কখনো হয় নাকি? হবে না কেন? এক হাতে যখন মানুষ কাজ দেয় না, এক হাতের জন্য মানুষ অবশ্যই ভিক্ষা দেবে। তাই বলে তুমি ভিক্ষা করবে? ভিক্ষা না করলে খাবো কি? আমার সংসারটা চলবে কিভাবে? তুই আর না করিস না মা। না না, তুমি এটা করতে পারবে না, এতে আমার মন সায় দিচ্ছে না। আমি তো আর সব সময়ের জন্য ভিক্ষা করব না, কাজ পেলে ভিক্ষা করা ছেড়ে দেব। তবু আর কোনো বারণ করিস না তুই, আমি যখন ঠিক করেইছি তাহলে এই কাজই শুরু করব। কি রে বাপ, তোর শরীর এখন কেমন? শরীর এখন মোটামুটি ভালোই বুড়িমা। তুমি এখানে কি করছো? তোকে দেখলাম এখানে বসা, তাই তোর কাছে এসে একটু বসলাম। তুমি আমার কাছে আসতে গেলে কেন? আমার কাছে তো কেউ আসে না, সবাই আমাকে এড়িয়ে চলে। সবাই এড়িয়ে চললে আমারও যে এড়িয়ে চলতে হবে এমন কোনো কথা আছে নাকি? তবু তুমি যদি আমার সাথে কথা বলো, তাহলে গ্রামের মানুষজন তোমার সাথে কথা বলবে না। না বললে না বলুক, ওসব দিয়ে আমার কিছুই হবে না। তুই এইটা শুরু করলি কেন রে? কি করব বুড়িমা, কেউ কোনো কাজ দিচ্ছে না আমাকে। আমার একটা হাত অচল হয়ে গেছে তো তাই। সেজন্য তুই ভিক্ষে করবি? অভাবের সংসারটা টানতে হবে তো বুড়িমা, তুমি তো জানো অভাব থাকলে কত কষ্টে থাকতে হয়। তা আমি ভালোভাবেই জানি রে, তোর মতো আমারও একই অবস্থা।
ভাবছি তোর পাশে বসে ভিক্ষা শুরু করে দেই। না না, তুমি কেন ভিক্ষা করবে? এইসব করা ভালো নয়। কিরে, সকালে কিছু খেয়েছিস নাকি খালি পেটেই চলে এসেছিস? আর খাওয়া, দুটো ভিক্ষা করেই না হয় গিয়ে খাবো। তা বললে হয় নাকি? পেটের ক্ষুধা কি এসব বোঝে? কিছুই তো করার নেই, তাই না? তা তুমি এখানে আবার আজকে কি করছো? তোর কাছে এলাম, মনটা ভালো নয় রে। কেন, তোমার আবার কি হলো? কি আর হবে, থাকার জায়গা নেই, খেতে পারছি না, এমন অভাবে জীবন আর ভালো লাগছে না। শরীরটা আবার দিন দিন খারাপ হচ্ছে। কি বলছো বুড়িমা? তাহলে তুমি একটা কাজ করো, তুমি আজকে থেকে আমার বাড়িতেই থাকো। না না, তা আবার হয় নাকি? এমনিতেই তোর অভাবের সংসার। কেন, তুমি কি পুরো পৃথিবীটা খেয়ে নেবে? আমি 2 টাকা ভিক্ষা পেলে সেই 2 টাকা দিয়েই আমাদের চলে যাবে। তবু আমি তোর বাড়িতে কিভাবে থাকি? কেন, মানুষ নিজের বাড়িতে যেভাবে থাকে সেভাবেই থাকবে। তুমি তো আমার মায়ের মতো, মায়ের বিপদে ছেলে সাহায্য করবে না? পাগল ছেলে একটা। পাগল বলো আর যাই বলো, আমি তোমার আর কোনো কথাই শুনবো না। আজকে থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। ঠিক আছে, কি আর করার, আমিও তোদের কিছু না হয় সাহায্য করে দেব। কোনো সাহায্যের দরকার নেই, তুমি শুধু আমাদের বাড়িতেই থাকবে। কি হলো কমলেশ, এত রাতে তুমি আমার বাড়িতে কি করছো? শুনলাম কয়েকদিন আগে নাকি তুমি দুর্ঘটনার কপালে পড়েছিলে। হ্যাঁ বাবু, আপনি ঠিকই শুনেছেন, সেই জন্যই তো এক হাত হারিয়ে এখন কাজ খুঁজছি। আহারে, তোমার সাথে খুব খারাপ হলো। আমি আপনার কাছে এসেছি একটা কাজের জন্য। শুনেছি ট্রাক চালানোর জন্য আপনি একজন চালক খুঁজছেন। হ্যাঁ, তা তো খুঁজছিলাম, কিন্তু তুমি সেই কাজের জন্য এসেছো নাকি? হ্যাঁ বাবু, আমি সেই কাজের জন্য এসেছি, কাজটা আমার খুব প্রয়োজন। কিন্তু তুমি এক হাত দিয়ে পারবে তো? হ্যাঁ বাবু, অবশ্যই পারবো, আপনি দয়া করে না করবেন না, আমি সব কাজ ঠিকঠাক ভাবেই করে দেব। তুমি যদি পারো তাহলে আমারও না করার কোনো কিছুই নেই, তবে আমার কিছু শর্ত আছে। আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি। আরে তুমি আগে আমার শর্তগুলো শোনো। আমার কিছু গোপন জিনিসপত্র বিভিন্ন গ্রামে পৌঁছে দিতে হবে। গোপন মানে কেউ জানতে পারবে না, তাই তো? একদম তাই। আর তোমার কাজ সম্পর্কে তুমি কিছুই জানাতে পারবে না এমন। আমি রাজি আছি বাবু, কবে থেকে কাজ শুরু করতে হবে আমাকে বলে দিন। তুমি যেহেতু রাজি আছো, আগামী কাল থেকেই না হয় শুরু করে দাও। অনেক অনেক ধন্যবাদ বাবু, অনেক ধন্যবাদ। শোন মা, আমাদের অভাবের দিন শেষ হতে চলেছে। আমি একটা নতুন চাকরি পেয়েছি। কি বলছো বাবা তুমি? নতুন চাকরি পেয়েছো? তাহলে তো তোমাকে এখন আর ভিক্ষা করতে হবে না। একদম তাই, আজকে নতুন চাকরিটা পেয়েছি, আগামী কালকে থেকেই কাজ শুরু করে দেব। আমার যে কি খুশি লাগছে না বাবা। তবে তুমি কিসের চাকরি পেয়েছো? আমি ওই কৈলাসবাবুর ট্রাক চালানোর চাকরিটা পেয়েছি। আশা করছি সব ঠিকঠাক থাকলে এই চাকরিটা অনেক দিন থাকবে। ঠিক আছে বাবা, আমিও একটু নিশ্চিন্ত হলাম। তবে চাকরিটা মনে হয় ভালো নয়, তবু আমি রাজি হয়েছি। কেন বাবা? কৈলাসবাবু বলল কি সব গোপন জিনিসপত্র নিতে হবে। আমার মনে একটু সন্দেহ হচ্ছে, কিন্তু বুড়িমা অসুস্থ, তাকে হাসপাতালে নেওয়ার জন্য চাকরিটা আমাকে করতেই হবে। তাই বলে অভাবে পড়ে তুমি অবৈধ কোনো কাজ করো না বাবা। যদি দেখি বেশি খারাপ, তাহলে কয়েকদিন করেই ছেড়ে দেব। তবে আপাতত আমার টাকার প্রয়োজন আছে। ঠিক আছে বাবা, বুড়ি দিদার অবস্থাও তেমন একটা ভালো নয়। আমি সব কিছু ব্যবস্থা করছি, তুই একটু বুড়িমাকে দেখে রাখিস। শোন বিক্রম, আমাদের যে করেই হোক এই ব্যবসাটা গোপনেই চালিয়ে যেতে হবে, কেউ যেন টের না পায়। কিন্তু বাবু, আপনি যে কমলেশকে চাকরিটা দিয়েছেন, কমলেশ ঠিকঠাকভাবে করতে পারবে তো? আমি বুঝে শুনেই দিয়েছি, কমলেশের এখন টাকার প্রয়োজন আছে। এখন কমলেশকে দিয়ে সব ধরনের কাজ করানো যাবে। তাহলে ঠিক আছে, আর কোনো চিন্তা নেই। মালগুলো তুই ঠিকঠাক ভাবে সাজিয়ে দিয়েছিস তো?
হ্যাঁ বাবু, মাল আমার সাজানো হয়ে গেছে, আর ওদিকটাও মানে কথা বলে রেখেছি আমি। ঠিক আছে তাহলে, আর মাল পৌঁছানোর সাথে সাথে আমার টাকা যেন পাঠিয়ে দেয়। টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না, মাল পেলেই ওরা টাকা পাঠিয়ে দেবে, আমার সাথে কথা হয়েছে। তোর উপরে ভরসা করে একটু নিশ্চিন্তে আছি, না হলে যে ব্যবসা শুরু করেছি তাতে তো শুধু বিপদ আর বিপদ। উনি আপনি কোনো চিন্তা করবেন না, আমি যতদিন আছি আপনার ব্যবসা একদম জমজমাট হয়েই থাকবে। ঠিক আছে ঠিক আছে, এখন কাজ কর গিয়ে, বাকি মালগুলো গুছিয়ে নে, আগামী কালকেই ট্রাকে করে পাঠিয়ে দেব। ঠিক আছে বাবু, আমি তাই করছি। কিরে রাখি, কেমন আছিস তুই? কতদিন পর আমাদের বাড়িতে এলি। হ্যাঁ, অনেকদিন পরেই তোমাদের বাড়িতে এলাম। শোনো, তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। কার সাথে যে কথাটা বলবো খুঁজেই পাচ্ছিলাম না। কিরে, কি হয়েছে? তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন রে? বাবা একটা নতুন কাজ পেয়েছে, সেটা কি তোমরা জানো? কই না তো, আমরা তো কিছুই জানি না। কৈলাসবাবু বাবাকে ট্রাক চালানোর দায়িত্ব দিয়েছে। কাজটা তেমন ভালো নয়, কিন্তু এখন আমার মনে হচ্ছে কাজটা বেশি খারাপ। কেন রে, কি হয়েছে? আজকে সকাল থেকেই বাবা কাজ শুরু করে দিয়েছে। ট্রাকের পেছনে যে বাক্সগুলো আছে সেগুলো দেখে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। তোর বাবা কোনো খারাপ কাজে জড়িয়ে পড়লো নাকি? আমারও সেটাই মনে হচ্ছে। বাবাকে জিজ্ঞেস করলে বাবা কিছুই বলবে না। তুমি কিছু একটা করো। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কাকার সাথে এই বিষয়ে কথা বলে দেখব। কথা বলে দেখলে হবে না, তুমি দ্রুত কিছু একটা করো। জানোই তো, বাবা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। এত চিন্তা করিস না রে পাগলি, আমরা থাকতে তোর বাবার কিছুই হতে দেব না। আমি তোর কাকার সাথে কথা বলে দেখছি। ওগো শুনছো? তুমি তো এদিকের কোনো খবরই রাখছো না, শুধু আছো নিজের কাজ বাজ নিয়ে। কাজ ছাড়া পৃথিবীতে আর কিছু আছে কি? নেই, কাজই হলো সব। কিন্তু হুট করে এমন কথা বলছো কেন? এদিকে কি হয়েছে? এদিকে আরো বড় অঘটন ঘটে গেছে। তোমার সহকর্মী কমলেশ, সে তো নতুন চাকরি পেয়েছে। কমলেশকে কে আবার চাকরি দিল? ওকে এক হাত দিয়ে কোনো চাকরি করতে পারবে? চাকরি তো পেয়ে গেছে, কাজও শুরু করে দিয়েছে। কৈলাসবাবু ট্রাক চালানোর দায়িত্ব সে পেয়েছে। তাহলে তো আরো ভালো, এক হাত দিয়ে মোটামুটি ভালোই ট্রাক চালাতে পারবে। তো এটা অঘটনের কি হলো? কমলেশের মেয়ে রাখি এসেছিল আমার কাছে। রাখি আমাকে জানালো কমলেশ হয়তো কোনো অবৈধ কাজকর্মে জড়িয়ে গেছে কৈলাসবাবুদের সাথে। কি বলছো তুমি? কমলেশ তো এমন মানুষ নয়, ও না খেয়ে থাকলেও এমন ধরনের কোনো কাজ করবে না। এখন টাকার প্রয়োজন আছে, তাই কমলেশ যে কোনো চাকরি করতে পারে। তাহলে তো ব্যাপারটা একটু ঘাঁটিয়ে দেখতে হয়। আমিও তো সেজন্যই বলছি, তুমি একটু দেখো না গো। ঠিক আছে, আমি তাহলে দেখছি। কিন্তু খবরদার, তুমি আবার দেখতে গিয়ে তোমার সহকর্মীর সাথে কোনো অবৈধ কাজকর্মে জড়িয়ে পড়ো না যেন। দূর, কি বলছো, পাগল নাকি তুমি? এমন কিছুই হবে না, আমি আজকেই কমলেশের পেছু নেব। ও বুড়িমা, তোমার শরীর এখন কেমন? একটু ভালো লাগছে? আর ভালো লাগবে কিভাবে? সময় তো শেষ হয়ে এলো বা, এবার তো মনে হয় আমাকে যেতেই হবে। এসব কি বলছো তুমি? তোমার জন্য কত কষ্ট করে আমি ওষুধগুলো নিয়ে আসছি, আর তুমি যাওয়ার জন্য তাড়া দিচ্ছ। যাওয়ার সময় হলে এই সব ওষুধপত্র দিয়ে তো আর বেঁধে রাখা যাবে না। আমি তোমাকে বেঁধেই রাখবো, তোমাকে বেঁধে রাখতে যা যা করার প্রয়োজন আমি সব করব। তুই কি এখন কোনো চাকরি পেয়েছিস? এত ওষুধপত্র কিভাবে আনলি? হ্যাঁ বুড়িমা, তোমাদের আশীর্বাদে আমি একটা চাকরি পেয়েছি। সেই পয়সা দিয়েই তোমার জন্য ওষুধপত্র নিয়ে এসেছি। দুদিন যাক, আরো কয়টা পয়সা জমিয়ে তোমাকে হাসপাতালে নিয়ে যাব। হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমি তো এখানেই বেশ আছি। এই যে ওষুধপত্র এনে দিচ্ছিস, এগুলো খেলেই সেরে যাব। তা বললে হবে নাকি? তোমার জন্য কত কষ্ট করছি আমি, তোমাকে একদম সম্পূর্ণ সুস্থ করে দেব।
ও, তাহলে বুড়ির চিকিৎসা করবার জন্যই এই কাজের সাথে জড়িত হয়েছে কমলেশ। এদিকে আমরা কি না কি ভেবেছি, আসলেই কমলেশ একটা ভালো মানুষ। বাবু, আমার মনে হচ্ছে কমলেশকে এই চাকরিটা দিয়ে আমরা ভুল করেছি। কেন রে, কি হয়েছে? যেহেতু ও কিছু কিছু জানে আমাদের ব্যবসার বিষয়, ও তো আর আমাদের বিশ্বস্ত লোক নয়, যে কোনো সময় যে কাউকে বলে দিতে পারে। তা দিতে পারে, কিন্তু কমলেশ বললে তাহলে তোর চাকরি শেষ হয়ে যাবে। যেহেতু ও আমাদের বিশ্বস্ত নয়, তাই আমিও ওকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারছি না। তোর কথা শুনে মনে হচ্ছে আসলেই ওকে চাকরিটা দেওয়া ভুল হয়েছে আমার। যদি ও কাউকে বলে দেয় তাহলে তো আমাদের ব্যবসা শেষ রে। তাহলে কি কাজ থেকে ওকে ছাড়িয়ে দেবো? ছাড়িয়ে দিয়ে তেমন কোনো লাভ হবে না। তাহলে হয়তো জেদের বসে কমলেশ উল্টে সবাইকে বলে বেড়াবে। কিন্তু এভাবেও তো থাকা যায় না। আর কয়েকটা দিন যাক, দেখি অবস্থা কেমন, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু তত দিনে যদি অনেকটা দেরি হয়ে যায়? দেরি হলেও আমাদের কিছু করার নেই। শত হলেও আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ঠিক আছে, তাহলে আপনার কথা মতো আমরা অপেক্ষা করে কয়েকটা দিন দেখি। হ্যাঁ, তারপর না হয় কোনো সিদ্ধান্ত নেব। কি বাবা, এইসব কিভাবে হলো? তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? না রে মা, এত ব্যস্ত হোস না। আমি ঠিক আছি, ঠিক আছি। আমি বারবার করে বলেছিলাম সাবধানে থাকতে, তুমি তো আমার কোনো কথাই শোনো না। বারবার দুর্ঘটনায় পড়তে হয় তোমাকে। আরে বাবা, আমার কিছু হয়নি, এত চিন্তা করতে হবে না। কিন্তু বাবা, তোমার ট্রাকে এইসব কি? এই জিনিসপত্র তুমি বহন করতে? লোকজন কেমন ভাবে দেখছে, কত কি বলছে। আমিও জানতাম না এই জিনিসগুলো আমার ট্রাকে আছে। তোকে তো আগেই বলেছি। আমি শুধু জানতাম ব্যবসাটা ভালো নয়, কিন্তু এত বাজে তা আমি জানতাম না। তা তো আর গ্রামের মানুষজন বুঝবে না, তাই না? গ্রামের মানুষজন এখন তোমাকে নিয়ে ছিছি করছে। আমি এখন কি করব বল? আমার হাতে এখন আর কি করার আছে? আমি এই ব্যবসা বন্ধ করে দেব। প্রয়োজনে তোমাকে চাকরি করতে হবে না, তবু এই ব্যবসা আমি বন্ধ করেই ছাড়বো। না না, এমন করিস না। কৈলাস বাবুর সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে না। ওই কৈলাস বাবুর মুখোশ খুলে দিয়ে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করব। বাবা দেখো, কৈলাস বাবু আর বিক্রম চলে এসেছে। তুমি আর চুপ থেকো না বাবা, গ্রামের মানুষজন তোমাকে নিয়ে ছিছি করছে। কিন্তু এটা করা কি ঠিক হবে? আমি তো তাদের চাকরি করছি। তোমাকে চাকরি করতে হবে না, প্রয়োজনে তুমি ভিক্ষে করে খাবে, তবু এই অবৈধ চাকরি তোমাকে করতে হবে না। ঠিক আছে মা, আমি শুধু তোর মুখের দিকে তাকিয়ে আজকে সত্যি কথা বলছি। বলে দাও, বলে দাও বাবা। আপনারা সবাই শুনুন, এই ব্যবসাটা কৈলাসবাবু ও বিক্রমের। আমি এই ব্যবসার বিষয় কিছুই জানি না। আমি শুধু একজন সাধারণ ট্রাক চালক। এই কমলেশ, কি বলছিস সেসব? তুই চুপ কর। না বাবু, আজকে আর আমি চুপ থাকবো না। গ্রামের মানুষজন সবাই আমাকে নিয়ে ছিছি করছে। তো চাকরি কিন্তু থাকবে না কমলেশ, তারপর না খেতে পেয়ে মরতে হবে। দরকার নেই আমার এমন অবৈধ চাকরি। আপনারা শুনুন, আমি এই কাজের সাথে জড়িত নেই। এই কাজ পুরোটাই কৈলাসবাবু এবং বিক্রমের। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন। আমি এসব কিছুই জানি না। কিভাবে মিথ্যে বলছেন আপনি? এই যে এই ট্রাক কার সেটা মানুষ ভালোভাবেই জানে। আমার বাবা আর আপনাদের চাকরি করবে না, আপনারা এখন এখান থেকে চলে যান। তীরে রাখি, কি হয়েছে এখানে? এত গন্ডগোল কিসের? তোমাকে আমি বলেছিলাম না কৈলাসবাবুর অবৈধ ব্যবসা আছে? এই দেখো সেই অবৈধ ব্যবসা। এখন কিন্তু তুই বাড়াবাড়ি করছিস রাখি, এর ফল কিন্তু ভালো হবে না। কাকে শাসাচ্ছেন আপনি? গ্রামের মধ্যে অবৈধ ব্যবসা করে আবার বড় বড় কথা বলছেন। আমাকে দোষারোপ করছো কেন? আমি কি কমলেশকে জোর করে চাকরি দিয়েছি? আমি ভালো মানুষ, সেই জন্যই আপনার চাকরিটা নিতে বাধ্য হয়েছি। ওই পয়সা দিয়ে বুড়িমার সেবা করছিলাম। হয়েছে হয়েছে, কত কি শুনলাম। অভাবে পড়লে মানুষ কত নাটক সাজায়। তুমি চুপ করো। এক বদমাইশের সাথে আরেক বদমাইশের চলাচল। গিয়ে দেখো বুড়ি কত অসুস্থ,
বুড়িকে হাসপাতালে ভর্তি করার জন্যই কমলে সেই চাকরিটা নিতে বাধ্য হয়েছে। আমাদের যা বলার আমরা তা বলে দিয়েছি, এখন গ্রামের মানুষ ঠিক করবে কৈলাসবাবুর কি করা উচিত। তুই কোনো চিন্তা করিস না, কৈলাসবাবুকে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে। পুলিশ ডেকে কৈলাসবাবুর অবৈধ ব্যবসা ভেঙে দেওয়া হবে। আমি আমার বাবার কাজের জন্য লজ্জিত, আপনারা সবাই আমার বাবাকে ক্ষমা করে দেবেন। তুই কেন লজ্জা পাচ্ছিস? তোর বাবাই একমাত্র মানুষ যে নিজের কথা চিন্তা না করে মানুষের পাশে দাঁড়িয়েছে। তবু বাবা যে অবৈধ কাজের সঙ্গে জড়িত হয়ে গেছে সেজন্যই আমি লজ্জিত। যা হওয়ার তা হয়ে গেছে, এসব নিয়ে এখন আর ভাবিস না। আমরা সবাই মিলে বুড়িকে হাসপাতালে ভর্তি করব, আর তোর বাবারও একটা কাজের ব্যবস্থা করে দেব। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, তোমার জন্যই আজকে এত বড় একটা বিপদ থেকে আমরা রক্ষা পেলাম। হয়েছে, এত ধন্যবাদ দিতে আর হবে না। এখন চল সবাই ফিরে যাই বাড়িতে, গিয়ে বুড়িকে হাসপাতালে ভর্তি করি। ঠাকুমা, আমি কবে বড় হব বলো দেখি? কেন রে মা, তুই তো ছোট্ট সোনা খুকি আমার, তোর এত তাড়াতাড়ি বড় হওয়ার শখ কেন? তোমার কষ্ট যে আমি আর দু চোখে সহ্য করতে পারছি না। আমি বড় হয়ে কাজ করে তোমাকে অনেক সাহায্য করতে চাই। আর কতদিন তুমি কাজ করবে আর আমি ঘরে বসে খাবো? ওরে খেপি, তোকে ও নিয়ে চিন্তা করতে হবে না। আমি ঠিক ঘর সংসার চালিয়ে নেব যতদিন বেঁচে আছি। তুই আমার ছোট্ট খুকি হয়ে থাকবি। প্রত্যেক বছর এই বর্ষায় আমাদের ঘরের অবস্থা একদম খারাপ হয়ে যায়। আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলতো? আমি অনেক কষ্ট করে কাজ করে যে পরিমাণ টাকা জমাই, সব টাকাই তো সংসার টানতে নষ্ট হয়ে যায়। রঘুনাথ বাবুর কাছে কাজ করেছিলে, সেই হাত ভেঙে ফেলেছিলে, সেই টাকা তোমাকে দিয়েছিল? না রে, সেই টাকা আমাকে এখনো দেয়নি। কি আর বলবো বল, মানুষের মনুষ্যত্ব যদি অন্যরকম হয় তাহলে আমার আর কি করার আছে। তোমাকে কাজে যেতে হবে না আজকে। এই বৃষ্টি পড়ছে, এই সময় তুমি বৃষ্টিতে ভিজে গেলে তোমার শরীর খারাপ করতে পারে। আজকে আমার সঙ্গে ঘরে থাকো, দুজনে মিলে গল্প করব। আমি যদি কাজে না যাই তাহলে খাবো কি? তুই চিন্তা করিস না, আমি ঠিক সময় কাজ থেকে ফিরে চলে আসব, কেমন? কি ব্যাপার বুড়িমা? হ্যাঁ, এই বুড়ি বয়সে তুমি এভাবে বৃষ্টিতে ভিজছো কেন? শরীর খারাপ করে যাবে তো তোমার। আমার আর শরীর খারাপ হলে কি হবে? বৃষ্টি থেকে বাঁচবার জন্য আমার কাছে যে ছাতাও নেই, আর ছাতা কিনবার মতো পয়সাও নেই। তা তোমার কাছে ছাতা নেই সেটা আমাকে বলবে তো, আমি তোমাকে ছাতা কিনে দেব। তা বলে তুমি এইভাবে বৃষ্টিতে ভিজবে? ছোট্ট নাতনিটার দিকে চেয়ে আমি অনেক কিছু সহ্য করি বাবা। বাপটা মরে যেতে ওর মা ওকে ফেলে রেখে চলে গেল। এখন আমারই তো দায়িত্ব ওকে যত কষ্ট করেই হোক বড় করে তুলবো। ও হ্যাঁ, ভালো কথা। তোমার নাতনিকে যে আমি আমার কাছে পড়াশোনা করবার জন্য পাঠাতে বলেছিলাম, তা তুমি পাঠালে না যে? তোমাকে কি করে মাইনে দেব বাবা? তুমি তো আমার অবস্থা বোঝো। আরে মাইনে দেবার বিষয়টা নয়, আমি তোমাকে কি টাকা পয়সা চেয়েছি? তুমি কেন সব সময় আমাকে পর ভাবো বলো তো? আমার অত টাকা পয়সার প্রতি লোভ নেই। তুমি কালকে থেকে ওকে পাঠিয়ে দেবে আমার কাছে, বুঝলে? গরিবের মেয়ে পড়াশোনা করেই বা কি করবে? তার থেকে যেমন আছে থাক। এটাই তোমাদের ভুল ধারণা। শোনো, গরিব মানুষের ছেলেমেয়েরা যদি মন দিয়ে পড়াশোনা করতে পারে তাহলে কত বড় জায়গায় পৌঁছাতে পারে তুমি জানো? তুমি আমাকে দেখো, আমি কি খুব বড় লোক ছিলাম? আমার বাবা কত কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে। মানুষের জীবনের শিক্ষা দীক্ষা রীতিনীতি এই সমস্ত কিছু থাকা প্রয়োজন। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আমি তোমার কথা শুনবো। আমি রাধাকে তোমার কাছে পড়তে পাঠাবো। তা এখন তুমি কোথায় যাচ্ছ কাজে? এই নাও, আমার ছাতাটা বরং তুমি নিয়ে যাও।
তুমি খুব ভালো মনের মানুষ বাবা। তোমার মতো মানুষ যেন সবাই হয়, সবাই যেন তোমার মতো মানুষের উপকার করে। আমি এখন আসি বাবা, সময় পেলে তুমি আমাদের বাড়ি থেকে ঘুরে এসো কেমন? বাবু, আজকের দিনটা আমাকে একটু ছুটি দেবেন? আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না, মনে হচ্ছে আমি আজকে আর কাজ করতে পারবো না। কে রে ভাই তুই, এ কাজের সময় ছুটি যাইছিস? হ্যাঁ, তোর মাইনে থেকে যদি আমি টাকা কেটে নিই তোর ভালো লাগবে? কালকে রাত থেকে প্রচণ্ড জ্বরে ভুগছি, আজকে অনেক কষ্ট করে উঠে আবার কাজ করতে এসেছি। আপনি একটু দয়া করতেন যদি, তাহলে খুব ভালো হতো বাবু। এরপর তোর কাজ যেন কি ছিল? বাবু, এরপর আমি বাজারে বাজারে দোকানদারের কাছে মাছ বিলি করতাম এবং তাদের কাছে দাম বলে আসতাম যে আজকে বাজার কেমন চলবে। তাহলে সেই কাজটা কে করবে? যা ইচ্ছে তাই ভেবে ফেলেছি নাকি তোরা? বাবু, আর আমি যদি বাইরে বেশিক্ষণ ঘোরাফেরা করি তাহলে মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। কালকে সারা রাত কিছু না খেয়ে থেকেছি, পেটে কিছুই নেই। আজকের দিনটার মতো আপনি ছুটি দিয়ে দিন বাবু। তুই তাহলে একটা কাজ করা দিত, তোকে আর কোনো দিন এখানে কাজে আসতে হবে না, এ সারা জীবনের মতো এখান থেকে চলে যা। আরে এর কি হলো রে আবার? বেড়া নাটক করছে না তো আবার আমাকে ভয় দেখানোর জন্য? হ্যাঁ, এ তোরা কে আছিস? তাড়াতাড়ি ওকে তুলে নিয়ে যা, মরে টরে গেল এক্ষুনি আমার দোষ হয়ে যাবে। দূর বাবা। বলি, এই যে বুড়ি, মরবার তো সময় হয়ে গেল, আর কতদিন লোকের বাড়ি কাজ করে বেড়াবে? কেন বোন, আমি কি ভালো কাজ করতে পারছি না? না, পারছো না। প্রতিদিন বাসনগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছো না, সব যেন অপরিষ্কার থেকে যাচ্ছে। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে বোন, আমি আজ থেকে ভালো করে কাজ করব। আসলে এই ঝড় বৃষ্টির সময় আমি একটু চিন্তায় থাকি তো, সব সময় হয়তো অন্যমনস্ক অবস্থায় ভুল হয়ে গেছে। মাসের শেষে যখন তোমার হাতে টাকাটা দিই তখন আমার ভুল হলে তুমি কি আমাকে ছেড়ে দেবে? তা তো বটেই বোন, এখানে সব দোষ আমার। তুমি দয়া করে চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। আজ থেকে মন দিয়ে কাজ করব। না না, শোনো, আমি ভাবছিলাম তোমাকে কাজ থেকে বের করে দিয়ে অন্য কাউকে কাজে রাখবো। কমলা আমাকে বলে রেখেছে অনেক আগেই, ওকেই ভাবছি এবার কাজে নেব। আমাকে দয়া করো বোন, ঘরে আমার ছোট্ট নাতনি আছে, মেয়েটা না খেতে পেয়ে মরে যাবে গো যদি আমি কাজ না করি। ভালো তো, তাহলে তোমার নাতনিকে বরং কাজে নামিয়ে দাও, তোমার বদলে ওই আসুক কাজ করতে, তাহলেই তো হলো। না না না, আমি ওকে অনেক বড় করব, মানুষের মতো মানুষ করব, অনেক পড়াশোনা করাবো। বুড়ির শখ কম নয় দেখছি, তুমি ওকে পড়াশোনা করিয়ে মানুষ করাবে, তোমার সাহস তো কম নয়। তুমি হেসো না বোন, আমার নাতনিকে নিয়ে তুমি এরকম ভেবো না। আমি ওকে ভালো করে মানুষ করতে চাই, তুমি আমাকে একটু সাহায্য করো বোন। না না, আমার পয়সা তো আর সস্তা নয়, আমি তোমাকে টাকা পয়সা দেব আর তুমি টাকা পয়সার বদলে আমাকে ঠিকঠাক মতো কাজ দেবে না, সেটা তো হতে পারে না। আর একটিবার সুযোগ দাও বোন, আজকের কাজটাই তোমার শেষ কাজ, আজকের পর আর এখানে কোনো মতেই আসবে না। কি ভাই আদিত্য, কালকে শুনলাম নাকি তুমি কাজের জায়গায় গিয়ে অজ্ঞান হয়ে গেছিলে? তা কি ব্যাপার, কি হয়েছে কি? কি আর বলবো, তার আগের দিন রাত থেকে আমার প্রচণ্ড জ্বর, একদম উঠতে পারছিলাম না। কিন্তু রঘুনাথ বাবুর চাপে পড়ে আমাকে সব সময় কাজে যেতে হয়, যত কষ্টই হোক না কেন। কালকেও গিয়েছিলাম। গিয়েছিলাম মানে? তুমি কি নদীতে মাছ ধরতে গেছিলে এই শরীর নিয়ে? ওটাই তো আমার কাজ, নদী থেকে মাছ ধরে এনে তারপর সেগুলোকে বাজারে দিয়ে আসা, তাই আমি করলাম। কিন্তু তারপর তুমি কি রঘুনাথ বাবুকে বলেছিলে তোমার শরীরটা খারাপ করছে? হ্যাঁ, আমি বলেছিলাম এবং ছুটি নেব বললাম বলে উনি অনেক রকমভাবে ভয় দেখালেন। তাই জন্য আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। আমার মনে হয় আমার কাজটা আর নেই। সকাল থেকে কোনো লোক আমাকে ডাকতে আসেনি, আমার খবর নিতে আসেনি। সত্যি পৃথিবীর কিছু কিছু মানুষ এত নিষ্ঠুর কেন যে হয় কে জানে। গরিব মানুষকে নিয়ে খেলা করা এদের একটা স্বভাবের মধ্যে দাঁড়িয়ে গেছে। কিন্তু আমি এখন কি করব বলো তো মাস্টারবাবু, আমার যে কোনো কিছু কাজকর্ম রইল না।
কাজ করা থাকবে না কেন? তুই একটু সুস্থ হয়ে নে, তারপর আমি না হয় তোকে একটা পরিকল্পনা বলে দেব। তা আপনি কোথায় চললেন, স্কুলে নাকি? না না, আজকে তো রবিবার, স্কুল বন্ধ। আমি গ্রামটা একটু এদিক ওদিক করে বেড়াচ্ছি, দেখছি কোথাও কোনো রকম গোলযোগ আছে কিনা। রাস্তাঘাটের যা অবস্থা, রঘুনাথ বাবুকে একবার বলতে হবে, দেখি যদি কোনো উপায় হয়। উনি যা কিপ্টে মানুষ, আর মুখের যা কথা, গ্রামের মানুষের উপকারের জন্য উনি টাকা খরচ করবেন বলে মনে হয় না। তা তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, তোর কাছে ওষুধ আছে তো নাকি? না মাস্টারবাবু, ওষুধ নেই আমার কাছে। সমস্ত ওষুধ ফুরিয়ে গেছে। ওষুধ কিনবার মতো টাকা চেয়েছিলাম রঘুনাথবাবুর কাছে, কিন্তু সেটাও তিনি দেননি আমাকে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি কিছুক্ষণের মধ্যেই আমার কোনো ছাত্রকে দিয়ে তোর ওষুধ পাঠিয়ে দিচ্ছি, কেমন? তুমি কান্নাকাটি করো না ঠাকুমা। সে কালকে রাত থেকে তুমি কিচ্ছু খাওনি, সমানে কেঁদেই চলেছো। এরকম হলে তোমার শরীর খারাপ করবে। তাহলে আমি কি করব তুমি ভেবে দেখেছো? ওরে, তোকে আমি কি বিপদে ফেললাম? তোকে আমি কি করে মানুষ করব? আমি কিভাবে কাজ করব? আমাকে তো কাজ থেকে তাড়িয়ে দিল। যেখান থেকে টাকা আসছিল সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেল। ঠাকুমা, তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে। কি ব্যাপার, কি হলো বুড়িমা? তুমি কান্নাকাটি করছো কেন এভাবে? রাধাকে আমার কাছে পড়তে পাঠিয়ে দিতে বলেছিলাম, তুমি সেটাও পাঠাওনি। মাস্টার বাবু গো, আমার রাধাকে মনে হয় আর মানুষ করা হলো না। ওকে মনে হয় আমার মতোই ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। কেন বুড়িমা, কি হয়েছে? আমি যেখানে কাজ করতাম সেখান থেকে আমাকে বের করে দিয়েছে, আর আমাকে কাজে যেতেও বারণ করেছে। বলেছে আমার বদলে অন্য কাউকে রাখবে। চারিদিকে কি শুরু হয়েছে? সব গ্রামের মানুষগুলোর মাথা এরকম জটিল হয়ে যাচ্ছে কেন? কেন বাবা, কিছু হয়েছে নাকি? আরে আমি আসবার পথে ওই আদিত্যর সাথে দেখা করে এলাম। ওর শরীরটা খারাপ, আমার কাছে খবর এসেছিল, আমার ছাত্রছাত্রীরা দিয়েছিল আর কি। আসবার পথে শুনলাম তাকে নাকি কেউ কাজ থেকে বের করে দিয়েছে। আমাদের গরিব মানুষদের সঙ্গে কি এরকমই হয়? আমরা কি সবার হাতের পুতুল হয়ে সারা জীবন থাকবো? না না, এরকম করলে তো হবে না। আপনাদের এরকম বিপদে দেখতে তো আমিও পারবো না। আপনি একজন গ্রামের শিক্ষক, এর সমস্যার একটা সমাধান আমাকে করতে হবে। তুমি কি করবে বাবা? আমাদের কপালে যদি লেখা থাকে তাহলে আর কি হবে? না না, কপালে শুধু লেখা থাকলে তো হবে না। গরিব মানুষেরা প্রতিনিয়ত অত্যাচারিত হবে, আর আমি বসে বসে দেখবো, সেটা তো হতে পারে না। তাহলে আমার জ্ঞান, আমার শিক্ষা, এসবের প্রতি প্রশ্ন ওঠে। আমি নিজে গিয়ে রঘুনাথ বাবুর সাথে কথা বলছি, এর কিছু একটা সুরাহা করতেই হবে। মাস্টার মশাই, আমাদের দুঃখ কেটে যাবে তো? আমি তোকে কথা দিচ্ছি রাধা, তোকে আমি মানুষ করে তুলবই। তোদের দুঃখ আমি কাটিয়ে ছাড়বো। না, আজকাল এই বৃষ্টির সময় রোজগারটা বেশ ভালোই হচ্ছে, অনেক টাকা লাভ হয়েছে আজকে। লুকিয়ে ফেলবার কোনো প্রয়োজন নেই বাবু, আমি আপনার সাথে দুটো কথা বলতে এসেছি। বলতে পারেন, আপনার কাছে একটু অনুরোধ করতে এসেছি। কি ব্যাপার, তোমার কি চাই এখানে? দেখুন, গরিব মানুষের উপর অত্যাচার করে আপনি কি পান আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে পারি, ওদের যদি উপকার করেন তাহলে ওদের আশীর্বাদে আপনি আরো অনেক টাকার মালিক হতে পারবেন। তুমি কি এখন আমাকে জ্ঞান দিতে এলে সকালবেলায়? না বাবু, জ্ঞান দিতে আসিনি। আপনি একবার বোঝবার চেষ্টা করুন যে আদিত্য আপনার কাছে কাজ করছিল, তার কাজ যদি আপনি হঠাৎ করে কেড়ে নেন তাহলে ওর কত বড় ক্ষতি হয়ে যাবে। ও কি খেয়ে বাঁচবে? এসব আমার দেখবার কোনো রকম প্রয়োজন নেই। ও বাঁচলো নাকি মরলো তা নিয়ে মাথা ঘামিয়ে আমার কি লাভ? আপনি এত বড় মানুষ হয়ে এ ধরনের কথা বলবেন আমি কল্পনাও করতে পারিনি। তাহলে তুমি কি কল্পনা করে এসেছিলে আমি তোমার কথা মেনে নিয়ে আদিত্যকে আবার কাজে রেখে দেব? আপনি একটু দয়া করুন। আপনার একটু দয়া পেলে মানুষগুলো খেয়ে পড়ে অন্তত সাধারণ জীবনযাপন করতে পারবে, এ গ্রামের উন্নতি হবে। আর যদি কাজে না পায় তাহলে মানুষগুলো কোথায় যাবে বলুন তো? দেখো মাস্টার, তুমি শিক্ষকের মতো থাকো। বেশি সামাজিক কাজে তোমাকে অংশগ্রহণ করতে হবে না, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। ব্যাস।
এ সময় আমি ওদের কথা আপনাকে যদি না বলি তাহলে আমি যে কাপুরুষ হয়ে যাব। আপনি বুঝতে পারছেন না ওদের মনের কষ্টটা। এই শোনো, তোমার সঙ্গে ফালতু কথা যাবার আমার সময় নেই। আমার এখন অনেক কাজ পড়ে আছে, তুমি এখান থেকে চলে যাও। বেশি বাড়াবাড়ি করো না, তাহলে স্কুল থেকে তাড়িয়ে দেব। আপনি একটিবার আমার অনুরোধ রাখবেন না বাবু? বললাম তো না, আমি তোমাদের কথা কোনো মতে শুনবো না। ঠিক আছে, তাহলে এরপর আমার যা ইচ্ছে আমি তাই করব, আপনি আটকাতে আসবেন না। কি হে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? তোমার সাহস তো কম নয়। তোমার দেখছি একটা ব্যবস্থা করতে হবে। না বাবু, আপনি ভুল ভাবছেন। আমার কাজ সমাজ সংস্কার করা, কাউকে হত্যা করা বা খুন করা নয়। আপনি ভালো থাকবেন, আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি। আমি এই গ্রামকে পরিবর্তন করেই ছাড়ব। মাস্টার মশাই, আমি বলেছিলাম রঘুনাথবাবু কোনো দিন কোনো মানুষকে সাহায্য করতে রাজি হবেন না। শোনো, একটা কথা বলি, এই সব মানুষের বিরুদ্ধে তোমাদের বিরোধিতা করবার সাহস নেই বলে এই সব মানুষেরা পেয়ে বসে। এরা নিজেদেরকে এত বড় ভাবে আর তোমাদেরকে এত ছোট ভাবে যে কল্পনার বাইরে। আমাদের আর আশা নেই কোনো। আশা আছে বলেই তোমাদেরকে এখানে ডেকেছি, তোমাদের নিয়ে একটা পরিকল্পনা করব বলে। আমাদের নিয়ে তুমি আন্দোলন করতে নামবে নাকি? আমাদের ক্ষমতা কি? রঘুনাথ বাবু যদি মনে করেন আমাদেরকে এক নিমিষে শেষ করে রেখে দেবেন। শোনুন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। যেহেতু আদিত্য একজন জোয়ান মানুষ এবং কাজ করতে সক্ষম, সেহেতু আজকে থেকে বুড়িমা আপনি মাছের ব্যবসা শুরু করবেন এবং সেটা আদিত্যর সাথে। বলছেন কি মাস্টার বাবু? রঘুনাথ বাবু যদি একবার জানতে পারেন তাহলে আমাদেরকে আস্ত রাখবেন নাকি? তোমরা যদি এ সময়ে ভয়ে পিছিয়ে চলে আসো তাহলে কিন্তু তোমাদের কেউ ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে না। ভবিষ্যতের কথা ভাবো। বুড়িমা, আপনি ভাবুন আপনার নাতনির কথা। আপনি কি ওকে মানুষ করতে চান না? ঠিক আছে মাস্টার মশাই, আপনি যেটা বলছেন সেটাই হবে। আমি নিজে নদী থেকে মাছ ধরে আনবো, কারোর বাধা মানব না। কিন্তু তুমি নৌকা কোথায় পাবে? সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সে ব্যবস্থা আমি করে নেব। বুড়িমা, আপনি কি এখনো ভেবে যাবেন? আদিত্য যদি মাছ ধরে এনে দেয় তাহলে আপনি সেই মাছ বাজারে বিক্রি করে যে টাকা হবে তা দুজনে মিলে ভাগ করে নেবেন। ঠিক আছে বাবা, তুমি যখন আমাদের পাশে আছো তখন আমি কিচ্ছু ভয় করি না। আমি নিজে আজ থেকে কাজে যোগদান করব। আদিত্যর শরীর খারাপ ঠিক হলে। আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি সুস্থ আছি। কালকে সকাল থেকেই আমি মাছ ধরতে যাব। রঘুনাথ বাবু কোনো রকম ঝামেলা করলে তা সামলানোর দায়িত্ব আমার, তোমরা কোনো চিন্তা করো না। মাস্টার, আরে মাস্টার, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয় বলে দিলাম। যদি বাঁচতে চাস তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে চলে আয়। কি ব্যাপার রঘুনাথ বাবু, হঠাৎ করে আপনার বড় লোকের পায়ের ধুলো আমার উঠানে পড়লো? কিছু হয়েছে নাকি? কিছু না হলে কি আমি এখানে শুধু শুধু আসি? হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করছি, কি হয়েছে? আপনার হঠাৎ করে সকালবেলা এরকম চিৎকার চেঁচামেচি কেন করছেন এসে? তুই তুই আমার ক্ষতি করবার চেষ্টা করছিস আর আমি কি চুপ করে বসে থেকে সেসব কিছু হজম করব? বলছি, আপনার মাথা ঠিক আছে তো? আপনি কি সব বলছেন সকালবেলা এসে? আদিত্য নৌকা কোথায় পেল? সেটা আমি কি করে জানবো? আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করুন। আমার লোকেরা তাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু সে আমাদের সাথে এমন ব্যবহার করেছে যেন আমরা রাস্তার কুত্তা। আমি জানি এসবের পেছনে তুমি আছো। যদি থাকি তাহলে আপনি কি করবেন? আমি গরিব মানুষদের উপকার করেছি, তাদের নিজের পায়ে দান করিতে শিখিয়েছি। আমি কোনো ভুল কাজ করিনি। আগুন নিয়ে খেলা করছো মাস্টার, এই আগুনে তোমাকে একদিন জ্বলে পুড়ে মরতে হবে, কথাটা মাথায় থাকে জানো। আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। আপনার যা করবার আপনি করে নিন, আমি আপনাকে ভয় করি না। মরবার পাখনা গজিয়েছে, তাই জন্যই এত কথা। ঠিক আছে, সময় আসুক, আমিও বুঝিয়ে দেব। দেখো বুড়িমা, দেখো আজকে আমাদের কত টাকা রোজগার হয়েছে। সত্যি আমি ভাবতে পারিনি কোনো দিন আমরা এত টাকা রোজগার করতে পারবো। সেটাই তো দেখছি আদিত্য, আমরা এতদিন ভয়ে এই কাজে পা বাড়াতে পারিনি, আর আজকে আমাদের ভয় দূর করেছে আমাদের গ্রামের মাস্টার মশাই।
মাস্টার মশাই কত ভালো, আমাদের কত উপকার করেন। উনি যদি আমাদের গ্রামের প্রধান হতেন তাহলে আমরা কত আনন্দে থাকতাম। তা তো বটেই, কিন্তু ওই শয়তান রঘুনাথ যতদিন এই গ্রামে আছে এই গ্রামের কোনো উন্নতি হতে পারে না। আমার বয়স হয়ে গেল, আর কদিনই বা বাঁচবো। তবে মরবার আগে আমি দেখে যেতে চাই এই গ্রামের প্রত্যেকটা মানুষ যেন এইভাবেই নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি একটা কথা ভাবছিলাম বুড়িমা। হ্যাঁ বলো না, কি কথা? আমরা আজকে প্রথম এত টাকার মুখ দেখলাম। আমি ভাবছিলাম এই টাকা থেকে কিছুটা ভাগ যদি আমাদের মাস্টার দাদাবাবুকে দিয়ে আসি তাহলে কেমন হবে? একদম ঠিক বলেছো কাকা, আমাদের মাস্টার মশাই অনেক উপকার করেছেন, তাই জন্য ওনার এটা প্রাপ্য। তুই তাহলে আর দেরি করিস না, এমনিতেই সন্ধ্যা হয়ে গেল, এখন তাড়াতাড়ি গিয়ে টাকাটা হাতে দিয়ে আয়। এ কি কারা তোমরা? আমাকে ছাড়ো, ছাড়ো বলছি। তোকে ছাড়বার জন্য তো আমি আসিনি এখানে। তোকে সকালবেলায় বলে গিয়েছিলাম না, আর কদিন বাদই তোর মৃত্যু। তোর দিন ঘনিয়ে এসেছে, আর তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এমন করবেন না। আমি আপনার কি ক্ষতি করেছি? সাধারণ কয়েকজন মানুষকে আমি সাহায্য করেছি, তাই জন্য কি আমার এত দোষ হয়ে গেল? তুই আমার ব্যবসার ক্ষতি করেছিস। আজকে রাতটাই তোর শেষ রাত। মাস্টার মশাই, মাস্টার মশাই! এ কি রঘুনাথ বাবু, আপনি মাস্টারবাবুকে এরকম ধরে রেখেছেন কেন? আর আপনার হাতে ওটা কি ছুরি? আপনি কি মাস্টারবাবুকে খুন করতে এসেছিলেন? এবার মনে হচ্ছে আগে এটাকে শেষ করতে হবে, তারপরেই মাস্টারকে। ওরে তোরা আমাকে ছেড়ে পালিয়ে যাস না, আমাকে সাথে করে নিয়ে যা। আপনার এত বড় সাহস! আপনি এত বড় খারাপ কাজ করতে চলেছিলেন আজকে। আমি যদি ঠিক সময় চলে না আসতাম তাহলে আপনি হয়তো মাস্টারবাবুকে আজকে... আমাকে আমাকে তোরা ক্ষমা করে দে। আমি আর কোনো দিন এরকম কাজ করব না। আমি তোকে কথা দিচ্ছি, আর কোনো দিন করব না। আপনার কথাকে বিশ্বাস করতে পারলাম না। আপনি এর আগে অনেক কথা দিয়েছিলেন, কিন্তু একটা কথাও আপনি রাখেননি। অতএব আপনার কথা বিশ্বাস করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আমি এরপর থেকে গ্রামের মানুষের উন্নতি করব। আমার কাছে যা ধন সম্পদ আছে তাই দিয়ে গ্রামের মানুষকে অনেক সাহায্য করব, আমি কথা দিচ্ছি। মাস্টারবাবু, আপনি কি বলেন? কি করা যায় ওনাকে? আমার কাছে তো প্রয়োজনীয় প্রমাণপত্র নেই, তাই না হলে ওকে পুলিশে দিতে বাধ্য হতাম। আমি তো আছি প্রমাণ, আমি গিয়ে সাক্ষী দেব। তুমি বুঝতে পারছো না আদিত্য, এই সব লোকের অনেক ক্ষমতা, আর টাকা দেখালে এ যুগে আইনেও পরিবর্তন করা যায়। তা আপনি ঠিকই বলেছেন মাস্টার মশাই। তাহলে এখন কি করা যায়? ওকে ছেড়ে দাও একটা সুযোগ দিয়ে। আর আপনাকে বলে রাখছি রঘুনাথ বাবু, আপনি যদি এরপর থেকে গ্রামের মানুষের উন্নতির জন্য কাজ না করবেন তাহলে কিন্তু আপনাকে দেখে নেব আমরা। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি এটাই ভয় পেয়েছিলাম বাবা, আমরা যদি কাজ করতে শুরু করি তাহলে নিশ্চয়ই রঘুনাথ বাবুর চোখ লাগবে, আর তারপর তিনি নিশ্চয়ই তোমার উপর আক্রমণ করবে। আমি এটাই ভেবেছিলাম, কালকে যদি আদিত্য ঠিক সময় পৌঁছে না যেত। তবুও ওদের ভয় তো সত্যকে ছেড়ে দেওয়া যায় না। বাবা আদিত্য, কালকে কি তুমি মাস্টার বাবুকে ওই টাকাটা দিয়েছিলে? আসলে এত কিছু ঘটনা ঘটবার পর মাথা থেকে সব উধাও হয়ে গেছিল। আপনারা কিসের কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না তো। আসলে মাস্টার মশাই, আপনার দেখিয়ে দেওয়া পথ আমাদের অনেক উপকার করেছে। একদিনই আমরা অনেক টাকা ইনকাম করেছি, যে টাকা আমরা এতদিন চোখে দেখিনি। তাই আমরা ভাবছিলাম সেই টাকা থেকে কিছুটা অংশ আপনার জন্য দেব আমরা। আরে ছি 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 ছি, আমি কোনো ভাগ চাই না টাকার। তোমাদের কিছু উপকার করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তাহলে মাস্টার মশাই, আমরা এমন কি করতে পারি যার ফলে আপনি উপকৃত হতে পারেন? যদি একান্তই উপকার করতে হয় তাহলে একটা কাজ করো, এই গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবার জন্য তোমরা টাকা পয়সা জমাও। তারপর না হয় আমরা সবাই মিলে একটা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলব। সত্যি মাস্টার, তোমাকে যত দেখি তত অবাক হই। তোমার মন মানসিকতা এত সুন্দর, তোমার পাশে যে থাকবে তারই উপকার হবে। সেসব ঠিক আছে, আপনারা মন দিয়ে কাজ করুন। আর এই যে রাধা, তোমার এখন এদের সঙ্গে বসে গল্প করলে চলবে? তোমাকে তো মন দিয়ে পড়াশোনা করতে হবে, তাই না?
মাস্টার মশাই। তাহলে তুমি আজকে থেকে আমার কাছে পড়তে চলে যাবে, আর কোনো রকমের না শুনবো না কিন্তু। ঠিক আছে মাস্টার মশাই, আজকে থেকেই আমি আপনার কাছে পড়তে যাব। কি ব্যাপার, আজকে আমি আসবার পথে দেখলাম গ্রামে একটা নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন হয়েছে, তার উদ্বোধন হয়েছে, আর আপনি গ্রামের মোড়ল মশাই, আপনাকে নিমন্ত্রণ করা হয়নি? এসব কিছু আমার দোষই হয়েছে। আমি ওদের কোনো উন্নতি চাইনি, উন্নতি করিনি, তাই জন্য ওরা কেউ এখন আমাকে ভালোবাসে না। তাহলে এত বড় কাজটা কে করলো? কার এখানে এত ক্ষমতা যে আপনাকে পর্যন্ত একেবারে পায়ের কাছে নিয়ে এসে ঠেকিয়েছে? আমাদের গ্রামের মাস্টার সিদ্ধার্থ, ছেলেটা খুবই ভালো ছেলে। আমি যদি ওর মতো হতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। না না, আপনি তাদেরকে ভয় দেখিয়ে রাখতে পারেননি। আরে এখানে তো দেখছি সবাই উড়ে বেড়াচ্ছে নিজের মতো করে। এরকম করলে আর কতদিন চলবে আপনার জমিদারি? দেখো ভাই, এমনিতেই খুব সমস্যার মধ্যে আছি, আমি আর ঝামেলা বাড়াতে চাই না। যদি কোনোদিন সুযোগ আসে আমি আবার নিজেকে ওদের মধ্যে মিশিয়ে নিতে চাই, আমি আবার ওদের সাথে এক হয়ে চলতে চাই। আচ্ছা, এই তাহলে সুযোগ। গ্রামের মানুষ যখন রঘুনাথকে দেখে না, তাহলে রঘুনাথকে যদি আমি খতম করে ফেলি আর তার সমস্ত সম্পত্তি যদি আমার নামে করে নিই, তাহলে তো কেউ কোনো সন্দেহ করবে না আমার প্রতি। আজকে কাজে লেগে পড়তে হবে, কাজটা করব আমি, কিন্তু দোষ হবে গ্রামবাসীদের। আদিত্য, বলছি আমরা সবাই এখানে আছি, কিন্তু আমাদের রঘুনাথ বাবু নেই। জিনিসটা ভালো দেখাচ্ছে না। আমরা তো সবাইকে নিয়েই চলি, তাই না? এমন একটা আনন্দের দিনে ওই শয়তানটার নাম করছো কেন? ও যেখানে যেমন আছে থাকতে দাও, ওসব ফালতু লোকজন। না রে বাবা, সেটা বললে হয় না, সবাইকে নিয়ে চলতে হবে। তোরা দুজন মিলে একবার বরং যা, গিয়ে বরং রঘুনাথ বাবুকে ডেকে নিয়ে আয়। বুড়িমা ঠিক কথাই বলেছে, সত্যি রঘুনাথ বাবুকে একবার ডেকে নিয়ে আসা প্রয়োজন। চলো আদিত্য, আমরা দুজন মিলে যাই, চলো। আমাকে ছেড়ে দে বাবা, আমি তোর কোনো ক্ষতি করিনি, আমাকে দয়া কর। যা লাগবে তুমি নিয়ে নাও, কিন্তু তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও। না না না, তোকে ছেড়ে দিলে হবে না, তোকে সারা জীবনের মতো মুখ বন্ধ করে দিতে হবে। তোকে মেরে তারপর কোন এক জায়গায় ফেলে দিয়ে এখান থেকে চলে যাবো, কেউ জানতেও পারবে না। এ কি, আপনি কে? ওনাকে এভাবে মারছেন কেন? আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলতে চায়, তারপর আমার সব সম্পত্তি নিয়ে নিতে চায়। সে কি আদিত্য, আমরা ঠিক সময় চলে এসেছি, এই লোকটাকে ধরো। আমি আর কোনোদিন এরকম কাজ করবো না, আমাকে ছেড়ে দাও। আমি লোভের বশে এরকম কাজ করে ফেলেছিলাম। আমাদেরকে এসব কথা বলে লাভ নেই, তোমাকে আমরা পুলিশে দেব। আপনি ঠিক আছেন রঘুনাথ বাবু? আমরা কল্পনা করতে পারিনি আজকে আপনার সাথে এই ঘটনা ঘটবে। সবই আমার পাপের ফল বাবা। একদিন আমি তোমাকে হত্যা করতে গেছিলাম, আর আজকে তোমরাই আমাকে বাঁচালে। আমি যে তোমাদের কি বলে ধন্যবাদ দেব? কিছু বলে ধন্যবাদ দিতে হবে না, এখন আপনি আমাদের সাথে যাবেন। গ্রামের সকল লোক স্বাস্থ্যকেন্দ্রের কাছে আছে, আপনি নেই সেটা ভালো দেখাচ্ছে না, তাই জন্য আমরা আপনাকে ডাকতে এসেছিলাম। আমি সারা জীবন কি যে করলাম। ওপরওয়ালা তোমাদের সব সময় মঙ্গল করুক, এটাই প্রার্থনা করি। তোমরা আরো বড় হও। আমি আমার সমস্ত সম্পত্তি আজকের পর গ্রামের উন্নতির জন্য দান করে দেব। ওই পাপের সম্পত্তি আমার আর চাই না।